নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত দুলেন্দ্র ভৌমিকের লেখা দামোদাদুর কীর্তি এর ষষ্ঠ এবং অন্তিম পর্ব আজ পড়ছি। দিন পাঁচেক ধরে দামোদাদু কী যে করলেন, কোথায় কোথায় গেলেন, অবশ্য সেটা জানতেই পারল না। ইচাপুরের কণ্টাদারে এক ভদ্রলোক গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা করেন। তারই কাছ থেকে একটা মারুতি ভ্যান ভাড়া করে প্রায় রোজই কলকাতার দিকে যাচ্ছেন। ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে। দামোদাদুর সবই অদ্ভুত। গাড়িটি বেশ ভালো, কিন্তু ড্রাইভারটি দেখবার মতো। এত রোগা এবং দুর্বল কাঠামোর কোনো পাঞ্জাবিকে অবয় কখনো দেখেনি। অথচ দামোদাদু বলেছেন, এই পাঞ্জাবি জওয়ান ইন্দিরা গান্ধীর আমলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে কি প্রবল যুদ্ধটাই না করেছে। করবেই তো, কারণ ওই ছেলেটা যুদ্ধবিদ্যা শিখেছে দামোদাদুর কাছে। আর দামোদাদু যুদ্ধবিদ্যা রপ্ত করেছেন জর্জ ওয়াশিংটনের কাছে। দামোদাদু বলেন, মনে রাখিস, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নায়ক জর্জই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। দেশটার নাম আমেরিকা কেন জানিস? সবাই কোনো উত্তর দিতে পারেনি। দামোদাদু বলেছিলেন, 1499 সাল নাগাদ এক বেটা ইতালীয় নাবিক প্রথম দক্ষিণ আমেরিকায় যান, সাধু ভাষায় পদার্পণ করেন। সেই ইতালির নাবিকের নাম ছিল আমেরিগো ভেসপুচি। তার নাম থেকেই নাম হয়ে গেল আমেরিকা। দামোদাদুর মুখে এসব কথা যত শুনে অভয় মনে মনে তত বিরক্ত হয়। তার মন জুড়ে এখন লোভ। কে একজন যেন অভয়কে বলেছে, আকস্মিক আঘাত পেয়ে মনের মধ্যে ভয়ানক প্রতিক্রিয়া হলে মানুষ যেমন স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, তেমনি মুখও হয়ে যায়। লোকে বলে না, আমি তো ভয়ে মুখ হয়ে গিয়েছিলাম। তাই লোভকে কথা বলতে দরকার আবার একটা কঠিন মানসিক আঘাত। সেই কথাটা দামোদাদুকে বলতেই দামোদাদু ধাবড়ে উঠে বলেছিলেন, এটা কি সিনেমা? ট্রেন অ্যাক্সিডেন্টের স্মৃতি গেল আর মোটরের ধাক্কায় স্মৃতি ফিরে এলো। তখন আগের কথা সব ভুলে গেল। সিনেমা হচ্ছে ইচ্ছে পূরণের গল্প, কিন্তু বাস্তব স্বাধীনতা তা নয়। বাস্তবে ওই রকম ইচ্ছে পূরণ হয় না। মানসিক আঘাত দেওয়ার নাম করে যদি তোর গলাটা গোছাত করে কেটে ফেলি, তাহলেই যে লোভ কথা বলবে তার গ্যারেন্টি কে দেবে? মাঝখান থেকে তোর গলাটাই যাবে, আর আমাকে জেলে নিয়ে গিয়ে বেশ কিছুদিন ধরে পচিয়ে তারপর ফাঁসি দেবে। ওসব ভাবনা ছাড়, ব্যবস্থা যা করার আমিই করছি। সবই কি তড়িঘড়ি হয় নাকি? মনে রাখিস, কাল রবিবার, আমরা বেরোবো সকাল 9টায়। যাওয়ার পথে ডাক্তারকে তুলে নিতে হবে। এতক্ষণে অভয়ের মনে একটু স্বস্তি ফিরে এলো। যাক, লোভর ব্যাপারটা হলে দাদুর মাথায় আছে। দেখা যাক আগামীকাল তিনি কি করেন। অভয় উঠে আসছিল। দামোদাদু ডেকে বললেন, আগামীকাল সকালে উঠেই তোকে একটা জরুরি কাজ করতে হবে। অভয় বলল, কি কাজ? দামোদাদু বললেন, তোর বাড়ির সামনেই তো বাজার। বাজারের ঢোকার মুখেই ফুটপাতের উপর নিতাই সাতরার পেপার স্টল। সেখান থেকে সব কটা বাংলা দৈনিক সংবাদপত্র একখানা করে কিনে নিবি। ইংরেজিটা এখন দরকার নেই, ভুল হয় না যেন। অভয় ভাবলো, দামোদাদু বোধ হয় এতটা পথ কাগজগুলো পড়তেই যাবেন। কিন্তু দামোদাদুর মারুতি ভ্যানে ওঠার পর আসল কারণটা বুঝতে না পারলেও লেকডাউন থেকে ডাক্তারবাবু গাড়িতে ওঠার পর অভয় কাগজ কেনার রহস্যটা জানতে পারলো এবং জানতে পেরে বেজায় পুলকিত হলো। লেকটাউনে ডাক্তারের দোতলা বাড়ির সামনে গাড়ি দাঁড়াতেই দামোদাদু বললেন, ড্রাইভার সাহেব, হর্ন মতো বাজাও। তারপর অভয়ের দিকে তাকিয়ে বলেন, ডাক্তারের বাড়ি তো একতলায় চেম্বার। যদিও আজ চেম্বারে রুগী থাকার কথা নয়, কিন্তু বলা তো যায় না। একবার আমাদের ইচ্ছাপুরের গোবিন্দ গাঙ্গুলির মাটি বুঝাই লরি গ্রিন ডাক্তারের চেম্বারের সামনে আসা মাত্র প্রচণ্ড শব্দে টায়ার ফেটে গেল। আর সেই শব্দে চেম্বারের মধ্যেই হরেন পালিতে ঠাকুরমা হার্ট ফেল করে মারা গেলেন। এবার লেগে গেল গন্ডগোল। নোয়াপাড়া থানার ওসি, পুলিশ, ব্যারাকপুরের এসডিপি ও সকলে ছুটে এলেন গন্ডগোল থামাতে। হরেন পালিত বলেছে, গোবিন্দ গাঙ্গুলি আমার ঠাকুরমাকে মেরেছে, ও একটা খুনি। গোবিন্দ গাঙ্গুলির বক্তব্য, হরেন্দার ঠাকুরমা মারা গিয়েছেন ডাক্তারের চেম্বারে থাকাকালীন, অতএব মৃত্যুর দায় গিরিন ডাক্তারের। পাড়ার ক্লাবের সম্পাদক সুজন বৈরাগী, যদিও তিনি গুরুতর সংসারী, স্রেফ পদবিটা বৈরাগী বলে অনেকে ভুল করেন। তিনি বললেন, লরির ড্রাইভার কোথায়? লরির ড্রাইভার কি আর তাকে? এক গলা আক্ষেপ নিয়ে সুজন বললেন, এই কি হার্ট ফেল করার টাইম? আর 7 দিন পরেই উনি 100 বছর অতিক্রম করতেন। আমরা ঠিক করে রেখেছিলাম পাড়া থেকে ওকে সংবর্ধনা দেব, কিন্তু কাকে দেব? এই দুর্ভাগা দেশ এমনই যে একটা মাটি বুঝাই লরি এবং টায়ার একজন নারীর প্রাণ নিয়ে গেল। এরোপ্লেন, জাহাজ, নিজের পক্ষে মেট্রো রেলও যদি কারো প্রাণহরণের কারণ হয়, তাহলে সেই সুখেও সান্ত্বনা থাকে। কিন্তু ইট বুঝাই গরুর গাড়ির নিচে পড়ে মারা গেলে সেই মৃত্যুর কোনো সমাদর হয় না।
পূজনীয় ঠাকুরমার মৃত্যু সেই বাঞ্ছিত সমাদর পেল না। তাই আগামীকাল এই ঘটনার প্রতিবাদে কালা দিবস এবং লরি অবরোধ কর্মসূচি দেওয়া হলো। দামোদাদুর ডাকেই ডাক্তারবাবু নেমে এলেন। দামোদাদু বললেন, তোমাকে আর ট্রাবল দিলাম না, কেননা তোমার গাড়ি তো তুমি নিজে চালাও, তাই আমি গাড়ি নিয়ে এলাম। এই ড্রাইভার খুব ভালো, পাকা হাত। বলবীর একসময় মিলিটারিতে ছিল। পিছনের সিটে দামোদাদু আর ডাক্তারবাবু, সামনে ড্রাইভারের পাশের আসনে অভয়। দামোদাদু আর শুরুতেই ডাক্তারবাবুকে তুমি সম্বোধন দিয়ে শুরু করেছেন। আশা করা যায় মধ্যমগ্রামের মোড় পেরোনোর পরেই সম্বোধনটা তুই হয়ে যাবে। অভয়ের ধারণা মিথ্যে হলো না। মধ্যমগ্রামের মোড় পর্যন্ত যেতে হলো না। বাগুইহাটি পেরোনোর পরই দামোদাদু বললেন, অশোক, আজকের কাগজগুলো দেখ। সবকটা বাংলা কাগজের 3 পাতার ডান দিকের কলমের টপে একটা ডবল কলম বিজ্ঞাপন আছে। সবকটা বাংলা কাগজের বিজ্ঞাপনটা আছে একই জায়গায়। নে, জোরে জোরে পড়, অভয় শুনুক। অশোক ডাক্তার নিজে একবার মনে মনে পড়ে নিয়ে এবার জোরে পড়তে লাগলেন। মৃৎশিল্পের প্রতিযোগিতা, প্রতিবন্ধীদের জন্য মাটির মূর্তি গড়া, মাটি দিয়ে কোনো কল্পিত গ্রাম, কোনো ঘটনা, বিশেষ কোনো দৃশ্য বানাতে হবে। দেবদেবীর মূর্তি বানানো চলবে না, কিন্তু দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, এসব বানানো চলবে। বিস্তারিত বিবরণের জন্য যোগাযোগ করতে হবে। এই পর্যন্ত পড়েই অশোক ডাক্তার বললেন, আপনি আমার 2টো চেম্বারের ঠিকানাও দিয়ে দিয়েছেন। দামোদাদু বললেন, আমি যুবকল্যাণ কেন্দ্র, অকাডেমি, তত্ত্ব কেন্দ্র, এরকম অনেক জায়গার নাম দিয়েছি। এই মৃৎশিল্পের প্রদর্শনী জিয়াগঞ্জেও করব। অশোক ডাক্তার বললেন, আপনি যখন মুখে বলেছিলেন তখন এতটা বুঝিনি। এবার মনে হচ্ছে আপনি জিনিয়াস। আপনি একটা দারুণ ঘটনা ঘটাবেন। যদি এটা সফল হয় তাহলে। দামোদাদু ডাক্তারকে থামিয়ে দিয়ে বললেন, এবার হচ্ছে সবচেয়ে বড় কাজ, ওই হরিপদকে ভালো করে বোঝানো। এই ঘটনার সাফল্য অনেকখানি নির্ভর করছে হরিপদর উপর। অশোক ডাক্তার বললেন, গোটা ব্যাপারটা করতে অনেক টাকাও লাগবে। যতই প্রতিবন্ধী হোক, টাকার ব্যাপারে কেউ বিশেষ হাত তুলবে না। দামোদাদু বললেন, আমি এই দামোদর নন্দী আমাদের জাত ভাইদের তোদের চেয়ে অনেক বেশি চিনি। এনজিও সংস্থাকে ধরেছি, গোটা 3 মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাস আর কি চাই। আজকের বিজ্ঞাপনগুলো খরচ দিয়েছে 3খানা ব্যাংক। এবার হরিপদর ট্রেনিংটা আমরা ঠিকঠাক দিতে পারলেই কার্যসিদ্ধি। বিজ্ঞাপনটা শুনে অভয়ের ভালো লাগলেও সে বুঝতে পারল না এই বিজ্ঞাপনে কিসের কার্যসিদ্ধি হবে। তার মধ্যে নতুন করে একটা উৎকণ্ঠিত আগ্রহ জাগলো। ইচাপুরে ফিরে এসে দামোদাদু বললেন, বেশ, এবার বাকি কাজটুকু ভালোই ঘটলেই আমার চেষ্টা সার্থক। অভয়কে কথা বলতে বারণ করে দিয়েছিলেন, তাই দামোদাদুর নির্দেশ মতো সে কোনো কথা বলছিল না। দামোদাদুর ফোনাফোনি এবং ব্যস্ততা দেখে অভয় টের পাচ্ছিল কিছু একটা হতে চলেছে, কিন্তু কি যে হতে চলেছে তা অভয় বুঝতে পারছে না। ইতিমধ্যে দামোদাদুর কাছে আরও কয়েকজন কাবুলি ব্যায়াম শিক্ষার্থী জুটে গিয়েছে। দামোদাদুর বাসায় ভালো জিনিসের কদর আমার দেশ না বুঝলেও সুদূর আফগানিস্তানে আমার খ্যাতি পৌঁছে গিয়েছে। কারণটা ঠিক জানে না। ব্যারাকপুর নিবাসী 2জন কাবুলিওয়ালা ইদানিং দামোদাদুর সঙ্গে ঘুরছেন। দেখলে মনে হয় বডিগার্ড। বড় বড় লোক, মন্ত্রী, ব্যবসায়ী, কত লোকেরই তো বডিগার্ড থাকে, কিন্তু কাবুলি বডিগার্ড অভয় কখনো দেখেনি। দ্বিতীয় কাবুলিটিও বডিগার্ড, তবে প্রতিবন্ধী। ডান পায়ে কোনো গন্ডগোল থাকায় ডান বগলের কাছ নিয়ে হাঁটেন। দামোদাদুর দৌলতে কত জিনিসই যে দেখা গেল। কিন্তু দুর্বল পাঞ্জাবি যোদ্ধা, শীর্ষাসনরত কাবুলিওয়ালা, সালোয়ার কামিজ পরা মহিলা কবিরাজ এবং ধুতি পাঞ্জাবি পরা এলোপেট ডাক্তার। কাবুলিওয়ালা দামোদাদুকে নাকি কাবুলে একটা ব্রাঞ্চ খুলতে অনুরোধ করেছেন, কিন্তু ইচাপুর ছেড়ে কাবুলে যেতে রাজি হচ্ছেন না। দেশের টানটাই তার কাছে বড় টান। দামোদাদুর ডাক শুনে অভয় ঘরের ভেতর থেকে বারান্দায় এসে 2 বডিগার্ড সহ দামোদাদুকে দেখে অবাক। অভয়ের স্ত্রী মায়ার চোখে অবিশ্বাস। দামোদাদু এই অঞ্চলে বিশেষ কারো বাড়িতে যান না, তবে কোনো আপদ বিপদের কথা শুনলে দামোদাদু যাবেনি, অথচ তার বাড়িতে রাজ্যের লোকের আনাগোনা। অভয় খুব বিনীতভাবে বলল, আপনি? দামোদাদুর হাতে অনেক হ্যান্ডবিলের মতো কাগজ আর কাঁধে একটি ঝুলা ব্যাগ। দামোদাদু অভয়ের প্রশ্ন শুনে বলে উঠলেন, যেমনভাবে প্রশ্নটা করলি তাতে মনে হলো তোর বাবা যেন চিতাতে উঠে এলো তোর কাছে। আমার কি তোর বাড়িতে আসতে নেই? এবার হ্যান্ডবিলগুলো অভয়ের হাতে দিয়ে বললেন, এগুলো বিলি কর। কলকাতার প্লেস ক্লাবে 3 দিন ব্যাপী প্রতিবন্ধীদের মৃৎশিল্পের প্রদর্শনী। রুজি বিনা পয়সায় জলখাবারের ব্যবস্থা আছে। ওটি না থাকলে দর্শক কম জুটবে। তুই সকলকে বিলি করবি আর যেতে অনুরোধ করবি। অভয় জিজ্ঞেস করলো, দামোদাদু, লবর তৈরি কোনো পুতুল থাকবে? দামোদাদু বললেন, অরে মূর্খ, সব কিছুই তো হচ্ছে লবর জন্য। এখন উদ্দেশ্যটা সফল হলেই আমার কাজ সার্থক। উদ্দেশ্যটা কি সেই কথাটাই ঠিকঠাক জানে না অভয়।
নির্দিষ্ট দিনে কলকাতার ময়দানে প্রেস ক্লাবে এসে অবৈধ অবাক। সামনের লনে প্যান্ডেল তৈরি হয়েছে, প্যান্ডেলের ভিতরে নানা রকম মৃৎশিল্পের প্রদর্শনী। কেউ তৈরি করেছে ফসলহীন রিক্ত জমির পাশে বিপন্ন চাষি, কেউ গড়েছে বালি কুড়ে কুড়ে শুকনো নদীর বুক থেকে জল তোলার চিত্র। কারো হাতে তৈরি হয়েছে বিশাল বাড়ির নিচে ফুটপাতে মা আর একটি শিশুর রাত্রিযাপন। সবকটা মৃৎশিল্পের নিচেই শিল্পীর নাম ও ঠিকানা। এদের কেউ তাকে উত্তর 24 পরগনার আমডাঙ্গা, কেউ বাঁকুড়া, কেউ কলকাতা। দুপাশে সার দেওয়া মূর্তিতে অলৌকিক কোনো দৃশ্য নেই। ঠিক মাঝখানে রাখা আছে লবর তৈরি শিল্পকর্মটি। সবাই মূর্তির দিকে তাকিয়ে চমকে উঠল। একটা ছোট্ট চলের মুখে কাপড় গুঁজা গুফওয়ালা একজন অসুর সৌড নিয়ে শিপটা করে গলা কাটছে। ওই গোফওয়ালা পিত বর্ণের অসুরের পায়ের তলায় মূর্ছিতা দেবী দুর্গা। চালচিত্রের নকশায় পুলিশ, হতবাক জনতা, নিবন্ত চিতা, সাদা তান পরা নারীমুখ। চালচিত্রের বাকি অংশটা শুধু কালো রঙে রঙানো। দামোদাদু এই সময় হঠাৎ বাঁশি বাজাতেই প্রদর্শনীর সব আলো নিভে গিয়ে শুধু লবর তৈরি মূর্তিটার উপর একটা নীলচে আলো ঘুরতে লাগলো। সেই আলোয় হঠাৎ জ্বলছে উঠল একটা তরোয়াল, তারপরে একটা চিৎকার। সেই সঙ্গে এক মহিলা আর্তনাদ করে ওই নীলচে আলোর মধ্যেই মাটিতে চাপিয়ে পড়লেন। ঠিক তখনই একটি বালকের কণ্ঠ কল্লোলিনী কলকাতার সব শব্দকে ডুবিয়ে দিয়ে চিৎকার করে উঠল, বাবা! আলো জ্বলে উঠল। দামোদাদু বলে উঠলেন, পেরেছি, আমরা পেরেছি, উঠে এসো মায়া। মায়া তখনও মাটিতে পড়ে আছে। দামোদাদু লবর দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বলতেই লব এগিয়ে গিয়ে মায়াকে ডাকলো, মা, মাগো, দেখো আমি কথা বলতে পারছি, আমি তোমায় ডাকতে পারছি। মায়া চোখ তুলে লবর দিকে তাকালো। তার মুখ ভরা হাসি আর দুই চোখে জল, জল দামোদাদুর চোখেও। ধন্যবাদ।